হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম বা মানুষের পরিপাকতন্ত্র সম্পর্কে জানব। আমরা খাদ্য গ্রহণের পর ওই খাদ্যের সাথে ঠিক কী কী ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত সেটা আমাদের শরীরে শোষিত হয়, আমরা শক্তি অর্জন করি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি অর্জন করি, সেটা আমরা জানব। প্রথমত, আমরা খাদ্য গ্রহণের পর খাদ্য গ্রহণের সাথে সাথে দাঁত দিয়ে চর্বণ করতে থাকি। তার সাথে সাথে মুখে লালা গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের লালা রস এসে ওই খাদ্যের সাথে মিশ্রিত হয়। সেখান থেকেই পরিপাকটা শুরু হয়ে যায়। এরপর ওই খাদ্য গ্রাসনালী দিয়ে ধীরে ধীরে পাকস্থলিতে গিয়ে পড়ে, অর্থাৎ স্টমাক। তো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি খাদ্য গ্রহণ করার পর সেটা একটা নালী দিয়ে পৌঁছে যাচ্ছে সোজা পাকস্থলিতে। তো এখানে মুখগহ্বরের মধ্যে বিভিন্ন লালাগ্রন্থি রয়েছে, আমরা সেগুলো ডিটেলসে জানবো পরপর। আমরা পুরো চিত্রটা একবার দেখে নেব। তো সেটা গিয়ে পাকস্থলিতে পৌঁছায়, এরপর সেটা পৌঁছায় ক্ষুদ্রান্তে। পাকস্থলিতে কিছুটা বিভিন্ন রসের সাথে মিশ্রিত হয়, কিছুটা পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় সেখানে, তারপর সেটা চলে যায় ক্ষুদ্রন্ত এবং বৃহদ্রন্তে। এবং এই যাত্রাপথে ক্ষুদ্রন্ত এবং তারপরে বৃহদ্রন্ত, এখানে কিন্তু বেশ যথেষ্ট অনেকটা পথ অতিক্রম করতে হয়, বিভিন্ন পথ অতিক্রম করতে হয়। তো এভাবে যাওয়ার সময় বিভিন্ন গ্রন্থি থেকে বিভিন্ন রস, বিভিন্ন পরিপাক রস এসে সে খাদ্যের সাথে মিশ্রিত হয় এবং অবশেষে সেটা পরিপাক হয়ে গিয়ে একটা সরল খাদ্যবস্তুতে পরিণত হয় এবং আস্তে আস্তে সেটা শোষিত হয়ে আমাদের শরীরে রক্তরসের সাথে মিশে যায় এবং সেই রক্ত বিভিন্ন কোষে পৌঁছে তাদের পুষ্টি প্রদান করে এবং আমাদের জৈবনিক ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা বেঁচে থাকতে সক্ষম হই। তো এই পদ্ধতিটাতে, অর্থাৎ এই সামগ্রিক যে পদ্ধতিটা ঘটলো, সামগ্রিক যে ঘটনাটা ঘটলো, এটাকেই বলা হচ্ছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। অর্থাৎ সহজ কথায় জটিল খাদ্য সরল খাদ্যবস্তুতে পরিণত হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। তো এটা আমরা ডিটেলসে জানব। আমাদের শরীর কিন্তু ওই যে প্রোটিন, শর্করা এবং ফ্যাট জাতীয় যে খাদ্য মূলত গ্রহণ করে থাকে, এছাড়াও ভিটামিন, খাদ্য লবণ গ্রহণ করে থাকে, সেগুলো সরাসরি শরীর গ্রহণ করতে পারে। কিন্তু আমরা যে মূল খাদ্যবস্তু গ্রহণ করে থাকি, প্রোটিন, ফ্যাট এবং শর্করা, এই তিনটে খাদ্যবস্তু, যেটাকে বায়ো ম্যাক্রো মলিকিউলস বলা হচ্ছে, সেই খাদ্যবস্তুগুলো কিন্তু আমরা সরাসরি শোষণ করতে পারছি না, সরাসরি শরীর সেটাকে নিতে পারছে না। সেটাকে সরল খাদ্যবস্তুতে পরিণত করার প্রয়োজন হচ্ছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এই সমস্ত পদার্থে পরিণত করার প্রয়োজন হচ্ছে, তবে সেটা আমরা গ্রহণ করতে পারছি। কার্বোহাইড্রেটটা সেটা গ্লুকোজে পরিণত হয়, ফ্যাটটা পরিণত হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে, তবে সেটা শরীর গ্রহণ করতে পারে। গ্লুকোজটা আমরা জানি সরাসরি শরীর গ্রহণ করতে পারে। তো যখন মানুষ খাদ্য গ্রহণে অক্ষম হয়ে পড়ে কোনো কারণে, অসুস্থতার কারণে, তখন কিন্তু সরাসরি তার শরীরে গ্লুকোজটাকে ইনজেক্ট করা হয়, সরাসরি গ্লুকোজ পৌঁছে দেওয়া হয়, যাতে করে তার কার্যকলাপগুলো, শারীরিক কার্যকলাপগুলো সে বজায় রাখতে পারে। তো আর ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়, গ্লিসারলে পরিণত হয়, তবে সেটা শরীর গ্রহণ করতে পারে। প্রোটিন পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে। আমরা এর আগে পুষ্টি পড়তে গিয়ে জেনেছি বিভিন্ন অ্যামিনো অ্যাসিড দিয়েই কিন্তু প্রোটিন তৈরি, অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের কথা আমরা জেনেছি। তো যাই হোক, প্রোটিন কিন্তু আবার সেই অ্যামিনো অ্যাসিডে ভেঙে যায়, তারপরে শরীর সেটা গ্রহণ করতে পারে।
তো এই যে কমপ্লেক্স ফুড সাবস্ট্যান্স টু সিম্পল, কনভার্সন অফ কমপ্লেক্স ফুড সাবস্ট্যান্স টু সিম্পল অ্যাবসর্বেবল ফর্মস ইজ কল্ড ডাইজেশন। তাহলে এটাকেই কিন্তু পরিপাক বলা হচ্ছে, অর্থাৎ ওই জটিল খাদ্যবস্তুটা, অর্থাৎ ওই শর্করা, ফ্যাট এবং প্রোটিন, এটা সরল খাদ্যবস্তুতে পরিণত হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডাইজেশন বা পরিপাক। তো এই যে পরিপাক ঘটে যে সিস্টেমটাতে, সেটাকে বলা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্র। তো এই পরিপাকতন্ত্র দুটো ভাগে ভাগ করা যেতে পারে, যে দুটো অবস্থানের মধ্যে এই ঘটনাটা ঘটে থাকে তাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল, আর একটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড, অর্থাৎ পৌষ্টিক নালী। এলিমেন্টারি ক্যানালের যদি বাংলা করা হয় তো সেটা দাঁড়াবে পৌষ্টিক নালী। অর্থাৎ আমরা দেখলাম ওই যে খাদ্য গ্রহণের পর সেটা একটা নালীর মাধ্যমে এসে পাকস্থলীতে পৌঁছালো, এবং সেই পুরোটাই পাকস্থলীকে সাথে নিয়েই একটা নালীর মাধ্যমেই কিন্তু সেটা পুরো পরপর সেটা যাচ্ছে, এবং সেখানে খাদ্যবস্তুটা বিভিন্ন পরিপাক রসের সাথে মিশ্রিত হচ্ছে। তো এই সামগ্রিকভাবে যে নালীটা, সেটাকে কিন্তু বলা হচ্ছে পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানাল। তো সেখানে কি কি ঘটনা ঘটে সেটা আমরা ডিটেলসে জানব। দ্য ফুড passes through a continuous canal called alimentary canal. ওই নালীটাকেই alimentary canal বলা হচ্ছে। The canal can be divided into various compartments, বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। buccal activity, food pipe or esophagus, stomach, small intestine, large intestine। অর্থাৎ buccal cavity, এটাকে বলা হচ্ছে মুখবিবর, অর্থাৎ আমাদের মুখের মধ্যে যে শূন্যস্থান সেই অংশটাকে বলা হচ্ছে বিকাল ক্যাভিটি। ফুড পাইপ অর ইসোপ্যাগাস, অর্থাৎ গ্রাস নালী, অর্থাৎ ওই যে নালীটার মধ্যে দিয়ে, অর্থাৎ পাকস্থলীর আগে যে নালীটাকে, সেটাকে বলা হচ্ছে গ্রাস নালী। এরপর স্টমাক বা পাকস্থলী আমরা ছবিতে দেখেছি। এরপর স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, অর্থাৎ ওই পাকস্থলীর পরবর্তী অংশ যেটা, যে দীর্ঘ একটা নালী পাকস্থলীর পরে, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত। তো এই সম্পূর্ণ পৌষ্টিক নালীটা এই এতগুলো ভাগে বিভক্ত। আর এরপরে শেষ পর্যন্ত অ্যানুস, অর্থাৎ একেবারে শেষে খাদ্য পাচিত শোষিত হওয়ার পর যেখানে সঞ্চয় হয় সাময়িকভাবে, অর্থাৎ যেগুলো হজম হয় না, যে সমস্ত খাবার যেগুলো বহিষ্কার করে দেওয়ার, সেই অংশটা কিন্তু এখানে সঞ্চিত হয়। তো যাই হোক, দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট আর আন্ডার নিউট্রাল অ্যান্ড হরমোনাল কন্ট্রোল ফর প্রপার কোঅর্ডিনেশন অফ ডিফারেন্ট পার্টস। দ্য সাইডস, স্মলস অ্যান্ড অফ দ্য প্রেজেন্স অফ ফুড ইন দ্য ওরাল ক্যাভিটি ক্যান স্টিমুলেট দ্য সিক্রেশন অফ স্যালিভা। অর্থাৎ মুখেই যখন খাদ্যবস্তুটা প্রবেশ করছে, সেখান থেকেই হজমটা শুরু হয়ে যাচ্ছে। এই স্যালিভা, লালা রস, সেখানে কিন্তু সিক্রেশন হচ্ছে, বের হচ্ছে, লালা রস বের হয়ে সেটা খাদ্যটাকে হজম করাচ্ছে। গ্যাস্ট্রিক অ্যান্ড ইন্টেস্টিনাল সিক্রেশন আর অলসো সিমিলারলি স্টিমুলেটেড বাই নিউরাল সিগন্যাল। তো এই নিউরাল সিগন্যালের মাধ্যমে কিন্তু এই যে জিনিসগুলো ঘটছে, এই যে সিক্রেশন ঘটছে, এই যে নিঃসৃত হচ্ছে বিভিন্ন রসগুলো, সেটা কিন্তু এই নিউরাল সিগন্যালের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ স্নায়বিক একটা ঘটনা, তার মাধ্যমেই কিন্তু এই সিক্রেশনটা হচ্ছে। তো যাই হোক, দ্য মাস্কুলার অ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য এলিমেন্টারি ক্যানাল ক্যান অলসো বি মডারেটেড বাই নিউরাল মেকানিজমস। তাহলে বিভিন্ন মাস্কুলার অ্যাক্টিভিটি ঘটে থাকে, অর্থাৎ ওই যে খাদ্যবস্তুটা আস্তে আস্তে পাকস্থলীতে প্রবেশ করছে, ধীরে ধীরে যাচ্ছে, এর মধ্যে কিন্তু স্নায়বিক কাজকর্ম রয়েছে, যেমন আবার তার সাথে সাথে কিন্তু পেশিরও কাজকর্ম রয়েছে, যাতে করে ওই খাদ্যটা ওখানে গিয়ে পৌঁছায়। যেমন পাকস্থলীতে যে পদ্ধতিতে ওই খাদ্যটা পৌঁছাচ্ছে, সেটাকে আমরা বলছি পেরিস্টলসিস মুভমেন্ট, অর্থাৎ ক্রমসংকোচন
সংকোচনের মাধ্যমে চলন, ক্রমসংকোচনের মাধ্যমে চলন, সেটাকে বলা হচ্ছে পেরিস্টলসিস মুভমেন্ট। এই পদ্ধতিটা কিন্তু ওই খাবারটা মুখবিবরের পর এই ক্যানালটার মাধ্যমে গিয়ে পাকস্থলিতে পৌঁছচ্ছে, ওই পদ্ধতিটাকে বলা হচ্ছে পেরিস্টলসিস মুভমেন্ট। তো যাই হোক, এখানে আরও একবার এখানে ডায়াগ্রামসটা দেয়া রয়েছে, এখানে আরও ভালো করে দেখে নেওয়া যেতে পারে। তো এখানে এই বিভিন্ন যে গ্ল্যান্ডগুলো রয়েছে, প্যারোটিড গ্ল্যান্ড, কানের পাশে প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে, মুখবিবরের কথা বলা হচ্ছে এখানে। এখানে আরেকটা গ্ল্যান্ড রয়েছে, সাবম্যাক্সিলারি অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই তিনটি গ্ল্যান্ড কিন্তু আমাদের মুখবিবরে খাবারটাকে হজম করায়, পরিপাক করায়। তো এখানেই ডিটেলস এটা দেওয়া রয়েছে যে কিভাবে খাদ্যবস্তুটা মুখগহ্বরের মধ্যে হজমটা হয়। The process of taking food into the body is called ingestion. Ingestion happens through mouth. The mouth leads to the buccal cavity or oral cavity. তাহলে মুখবিবরের মধ্যে খাদ্যটা প্রবেশ করছে এবং ইনজেশন বলা হচ্ছে খাদ্য গ্রহণটাকে। The oral cavity has a number of teeth and a muscular tongue. Each tooth is embedded in a socket of jaw bone. চোয়ালের মধ্যে এই দাঁতগুলো কিন্তু ওই জ বোনের মাধ্যমে সংযুক্ত থাকে। Majority of mammals, including human being, forms two sets of teeth during their life. A set of temporary milk or deciduous teeth replaced by a set of permanent or adult teeth. তাহলে দুভাবে আমরা জানি, দাঁত একবার টেম্পোরারি যে দাঁতটা থাকে সেটাকে পড়ে যায়, তো সেই জন্য সেটাকে ডেসিডুয়াস বলা হচ্ছে। যেমন ডেসিডুয়াসে আমরা পাতার ক্ষেত্রে, পাতাঝরা গাছের ক্ষেত্রে আমরা ডেসিডুয়াস ট্রি কথাটা ব্যবহার করে থাকি পাতাঝরা বিক্রির ক্ষেত্রে। তো যেহেতু দাঁতটাও ঝরে যাচ্ছে, তো সেটাকে ডেসিডুয়াস টিথ বলা হচ্ছে। আবার যেটাকে মিল্ক টিথও বলা হয়, মিল্ক টিথ, যেটা পরবর্তীকালে ঝরে যায়। আর পার্মানেন্ট টিথ অর্থাৎ ওই ঝরে যাওয়ার পর যেটা স্থায়ীভাবে যে দাঁতগুলো অবস্থান করে সেটা। An adult human has 32 permanent teeth which are of 4 different types. এইখানে এই দাঁতের যে শ্রেণীবিভাগ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 32টি দাঁত একজন অ্যাডাল্ট হিউম্যান বিইংয়ের থাকে, যেটা 4টি ভাগে বিভক্ত। ইনসিসর্স, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই চারটে ICPM এই চারটে দিয়ে কিন্তু এই দাঁতের শ্রেণীকরণটা করা হয় এবং তাদেরকে এই চিহ্নগুলো দিয়ে, এই অক্ষরগুলো দিয়ে নির্দেশ করা হয়, ICPM এবং M. Arrangement of teeth in each half of the upper and lower jaw in the order ICPM is represented by a dental formula which is human is 2123 2123. 2123 এই ফর্মুলাটা মনে রাখতে হবে। দাঁতের ক্ষেত্রে কিন্তু এটা এই ICPM এবং M এটা দুটো একটা দুটো তিনটে, দুটো একটা দুটো তিনটে এই অনুসারে কিন্তু থাকে। I দুটো অর্থাৎ ইনসিসার্স দুটো, ক্যানাইন দুটো, প্রিমোলার তিনটে, প্রিমোলার দুটো এবং তিনটে হচ্ছে মোলার। একটা ক্যানাইন, দুটো প্রিমোলার, তিনটে মোলার আর দুটো ইনসিসর। তাহলে এই দাঁতের ফর্মুলাটা মনে রাখতে হবে 2123। আচ্ছা, এরপর দ্য হার্ড চিউইং সারফেস অফ টিথ মেড অফ দ্য এনামেল. Enamel is the hardest substance in the human body and contains the highest percentage of minerals. Very very important ইনফরমেশনটা এখানে দেওয়া রয়েছে। এনামেল, দাঁতের বাইরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে এনামেল, এবং সেটা হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে কঠিনতম অংশ। Very very important point. Enamel is the hardest substance in the human body and contains the highest percentage of minerals. এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মিনারেল থাকে, খনিজ থাকে সবচেয়ে বেশি। হেল্পস ইন দ্য ম্যাস্টিকেশনস চিউইং অফ ফুড, যেটা কিন্তু আমাদের ওই চর্বণ যার মাধ্যমে সম্পন্ন হয় এবং এটা মানুষের শরীরের সবচেয়ে কঠিন অংশ। তো এটা দেখে আমরা এখান থেকে কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের এনামেলের কথা। তো যাই হোক, আমরা এটা ডায়াগ্রামসে একবার দেখে নেব। এনামেল অর্থাৎ এই
বাইরের যে কঠিন অংশটা দাঁতের, এটাকে বলা হচ্ছে এনামেল। এবং দাঁতের এই যে সজ্জা, এটা এখানে দেয়া রয়েছে, এটা সেই অর্থে গুরুত্বপূর্ণ খুব একটা নয়, জাস্ট আমাদের কৌতূহল মেটানোর জন্য দেখা যেতে পারে। আচ্ছা, এবার আমরা পড়ব যে মুখগহ্বরের মধ্যে কি কি ধরনের গ্রন্থি থেকে কি কি ধরনের খাদ্য রস, পরিপাক রসটা নিঃসৃত হয়, যার ফলে খাদ্য পরিপাকটা সম্ভব হয়, সেটা আমরা জানব। তো আমাদের এই যে মুখগহ্বরের মধ্যে গ্রন্থিগুলো থাকে, 3টে গ্রন্থি আমরা আগে দেখেছি, ডায়াগ্রামসে ছবিতে দেখেছি 3টে গ্রন্থি থাকে। একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, যেটা ওই কানের পাশে থাকে, প্যারোটিড গ্ল্যান্ড, এবং দুটো কানের পাশেই থাকে প্যারোটিড গ্ল্যান্ড। আর থাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, চোয়ালের নিচে। আর থাকে জিওবার নিচে একটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল, এই 3টে টাইপের গ্রন্থি আমাদের মুখগহ্বরে থাকে, এবং আমরা খাদ্য গ্রহণের সাথে সাথে, চর্বণের সাথে সাথে এখান থেকে কিন্তু নিঃসৃত হয় পরিপাক রস। সেটা খাদ্যবস্তুর পরিপাকটা কিন্তু সেখান থেকে শুরু হয়ে যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মুখগহ্বরের মধ্যে কিন্তু শুধুমাত্র শর্করা খাদ্যেরই পরিপাকটা হয়, অন্য কোনো ধরনের খাদ্যের পরিপাক মুখগহ্বরে হয় না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। মুখগহ্বরের মধ্যে শুধুমাত্র শর্করারই পরিপাক শুরু হয়, অন্য খাদ্যের অর্থাৎ প্রোটিন এবং ফ্যাট, কার্বোহাইড্রেট বা শর্করার পরিপাকটা শুরু হয়, প্রোটিন এবং ফ্যাটের পরিপাক কিন্তু মুখগহ্বরে হয় না। মুখগহ্বরের কোনো উৎসেচক ওই দুটো খাদ্যকে পাচিত করতে পারে না। তো এখানে বিভিন্ন ধরনের যে রসটা নিঃসৃত হয়, উৎসেচকটা নিঃসৃত হয়, সেটা হচ্ছে দুটো ধরনের, টায়ালিন আর মল্টেজ। এরা কি করে? টায়ালিন ওই শ্বেতসার জাতীয় খাদ্যকে মল্টোজে পরিণত করে, এবং মল্টেজ ওই টায়ালিন যে মল্টোজে পরিণত করলো, সেই মল্টোজটাকে গ্লুকোজে পরিণত করছে। অর্থাৎ দুটো ধাপে এখানে কিন্তু শর্করা খাদ্যের পরিপাকটা হচ্ছে, গ্লুকোজে পরিণত করছে মল্টোজ, টায়ালিন এবং মল্টেজ। তো এরপর খাদ্যটা চলে যাচ্ছে, যেটাকে আমরা বলছি ফুড পাইপ বা ইসোপ্যাগাস, অর্থাৎ গ্রাস নালী। তো গ্রাস নালীর ক্ষেত্রে আমরা যেটা জানলাম, পেরিস্টলসিস মুভমেন্ট দ্বারা এই খাদ্যটা পাকস্থলীতে এসে পৌঁছাচ্ছে। পেরিস্টলসিস মুভমেন্ট মনে রাখতে হবে, অর্থাৎ এই চর্বিত, লালা মিশ্রিত, আংশিক পাচিত, অর্থাৎ ওই যে গ্লুকোজে পরিণত হলো, আংশিকভাবে পাচিত হলো, সেই খাদ্যটা গ্রাসনালীর পেরিস্টলসিস বা ক্রমসংকোচনের মাধ্যমে পাকস্থলী শেষে পৌঁছাচ্ছে। তো এরপর আমরা দেখব পাকস্থলী, অর্থাৎ এই অংশটা পাকস্থলী। তো পাকস্থলীতে কি হয়? পাকস্থলীটা অনেকটা ওই যে অক্ষরের মতো দেখতে। পাকস্থলীর মধ্যে থাকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা পাক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এটা কিন্তু পাকস্থলীতে থাকে, মনে রাখতে হবে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাকস্থলীতে থাকে। এবং গ্রন্থি এখানে থাকে দুটো ধরনের। পাকস্থলীর মধ্যে দু ধরনের গ্রন্থি থাকে, একটা হচ্ছে অক্সিনটিক আর একটা হচ্ছে পেপটিক। অক্সিনটিক এবং পেপটিক দুটি ধরনের গ্রন্থি পাকস্থলীতে থাকছে। আমরা জানি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলী থেকে বের হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অক্সিনটিক গ্রন্থি থেকে বের হয়। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাচ্ছি, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সিনটিক গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে। পাকস্থলীর অক্সিনটিক গ্ল্যান্ড থেকে HCl নিঃসৃত হচ্ছে। আর পেপটিক গ্ল্যান্ড, সেখান থেকে নিঃসৃত হচ্ছে
পেপসিন। তো এই গ্যাস্ট্রিক জুস, এখানে কিন্তু কোনো শর্করা ভঙ্গক উৎসেচক থাকছে না, অর্থাৎ শর্করাকে কিন্তু শর্করার পরিপাকটা মুখগহ্বরে হলেও পাকস্থলিতে কিন্তু শর্করার পরিপাক হচ্ছে না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। পাকস্থলিতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না, শুধুমাত্র প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যেরই পরিপাক হয়। তো এখানে প্রোটিন ভঙ্গক উৎসেচক থাকে পেপসিন, যেটা পেপটিক গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে, আর রেনিন, এই দু ধরনের প্রোটিন ভঙ্গক উৎসেচক থাকে। পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে, পেপসিন প্রোটিনকে পরিণত করছে পেপটোনে, আর রেনিন দুগ্ধ প্রোটিন যেটা থাকে সেই দুগ্ধ প্রোটিনকে কেসিনে পরিণত করছে। এটা হলো। আর এখানে ফ্যাটের যে পরিপাকটা হয় সেটা লাইপেজ এর মাধ্যমে হয়। লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে এবং গ্লিসারলে পরিণত করে। আমরা আগে জেনেছি ফ্যাট সরাসরি গ্রহণ হয় না, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হলে তবেই গৃহীত হয়। তো সেটা পরিণত করে লাইপেজ নামক একটা উৎসেচক, যেটা পাকস্থলী থেকে গৃহীত হয়। তো পাকস্থলীতে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে এবং এখানে শর্করার কোনো পরিপাক হচ্ছে না। তো এই কিছুটা পরিপাক হলো। আচ্ছা, পাকস্থলীতে কিন্তু খাদ্য শোষিত হয় না, এখানে কিছুটা জল শোষিত হয় কিন্তু খাদ্যটা শোষিত হয় না। শর্করা পরিপাক হলো মুখগহ্বরে, পাকস্থলীতে পরিপাক হচ্ছে প্রোটিন এবং ফ্যাট, তারপরে আস্তে আস্তে কিন্তু সেটা ওই পেশির সংকোচনের পদ্ধতির মাধ্যমে কিন্তু সেটা চলে যাচ্ছে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে গিয়ে কিন্তু শর্করা, প্রোটিন, ফ্যাট এই তিন ধরনেরই পরিপাক হচ্ছে, যেটা আমরা স্মল ইন্টেস্টাইন বলছি ক্ষুদ্রান্ত, সেই অংশটা কিন্তু এই পরিপাক তিনটেই হচ্ছে। তো এখানে কি হয়, খাদ্যবস্তু যখন পৌঁছাচ্ছে এখানে, আরেকটা বিষয় এখানে জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে এই ইন্টেস্টাইন সামগ্রিকভাবে পাকস্থলীর পর থেকে যে ইন্টেস্টাইন, অর্থাৎ যেটাকে আমরা স্মল ইন্টেস্টাইন এবং আরেকটা যে বৃহৎ, যে খুব বৃহদন্ত যেটা, সেই দুটো ভাগে যে ভাগ করছি, সেইটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়: ডুওডেনাম, জেজুনাম আর ইলিয়াম। এই ক্ষুদ্রান্তের এই যে তিনটে ভাগ, ডিওডিনাম, ইলিয়াম এবং জেজুনাম, আচ্ছা এটা কিন্তু স্মল ইন্টেস্টাইনেরই ভাগ, ক্ষুদ্রান্তেরই ভাগ, এটা বৃহদন্তের ভাগ নয়। আমাদের মনে রাখতে হবে এই যে ডিওডিনাম, ইলিয়াম এবং জেজুনাম, এই তিনটেই কিন্তু স্মল ইন্টেস্টাইনের ভাগ। আরও একটা ইনফরমেশন এখানে মনে রাখলে ভালো হয়, সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে কিন্তু ম্যাক্সিমাম পরিপাকটা হচ্ছে, বৃহদন্তে সেই অর্থে পরিপাক হয় না, সেখানে খাদ্যবস্তু মূলত শোষিত হয়, পরিপাক খুব একটা হয় না। তো যাই হোক, স্মল ইন্টেস্টাইনেই কিন্তু ম্যাক্সিমাম পরিপাক হচ্ছে এবং এখানে সমস্ত ধরনের খাদ্যের পরিপাক হচ্ছে। আমরা দেখেছি শর্করা খাদ্যের পরিপাক সব জায়গায় হচ্ছে না, আর প্রোটিন ফ্যাটেরও সব জায়গায় হচ্ছে না, কিন্তু স্মল ইন্টেস্টাইনে সামগ্রিকভাবে খাদ্যের পরিপাক হচ্ছে, তিনটে ভাগে বিভক্ত: ডিওডিনাম, ইলিয়াম এবং জেজুনাম। তো খাদ্যবস্তু যখন ডিওডিনামে পৌঁছলো, সেখানে পিত্তরস এসে মিশছে, পিত্তরস এসে কিন্তু সেখানে মিশছে। আমরা একটু ডায়াগ্রামসে আরেকবার দেখে নেব। এখানে দেখা যাচ্ছে এই যে ডিওডিনাম, অর্থাৎ পাকস্থলী পথ থেকে এই যে ক্ষুদ্রান্তের শুরু হচ্ছে ডিওডিনাম, এখানে আমার এই প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ড রয়েছে, প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ড থেকে প্যাঙ্ক্রিয়াস জুস আসে, আর আন্তরিক গ্রন্থি থাকে বা ইন্টেস্টাইন থাকে। তো সেই ইন্টেস্টাইন থেকে ইন্টেস্টিনাল জুস বা আন্তরিক রস এসে মেশে। তো এইখানে কিন্তু মূলত পরিপাকগুলো সম্পন্ন হয়। এই বিভিন্ন রকম গ্ল্যান্ড থেকে কিন্তু এখানে পিত্তাশয় থাকে, পিত্তাশয় থেকে পিত্তনালী থেকে এখানে এসে বাইল জুস খরিত হয় পিত্তনালী থেকে, সেখান থেকেও এই অংশে এসে মিশ্রিত হয়। তো
এখানে বিভিন্ন গ্রন্থি থেকে বিভিন্ন খাদ্যরস, বিভিন্ন পাচক রস এসে মিশ্রিত হয়, যার ফলে খাদ্যটা কিন্তু পাচিত হওয়া সম্ভব হয়। তো অগ্নাশয় রস বা প্যাঙ্ক্রিয়াটিক জুস আসছে, পিত্তরস আসছে, পিত্তথলি থেকে পিত্তরস আসছে, আর ইন্টেস্টাইনাল জুস আসছে আন্ত্রিক থেকে। পিত্তরস, এটা মনে রাখতে হবে, পিত্তরস যেটাকে বাইল বলা হচ্ছে, সেই পিত্তরসে কিন্তু খাদ্য পরিপাক করার জন্য কোনো উৎসেচক থাকে না। পিত্তরসে খাদ্য পরিপাক করার কোনো উৎসেচক থাকে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু ফ্যাটের পরিপাক ও শোষণে সহায়তা করে। পিত্ত লবণ ফ্যাটের পরিপাক এবং শোষণে সহায়তা করে, মনে রাখতে হবে। তো এইভাবে সামগ্রিকভাবে এই স্মল ইন্টেস্টাইনেই কিন্তু সমস্ত ধরনের খাদ্যের পরিপাকটা হচ্ছে, এবং এখানে যে সমস্ত উৎসেচক থাকছে সেগুলো হচ্ছে অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, ট্রিপসিন এবং লাইপেজ। এগুলো আমরা পরে দেখব, আবার বিভিন্ন চার্টের মাধ্যমে দেখব যে কোথায় কী কী ধরনের উৎসেচক খরিত হয় কোন অংশে, এবং সেটা আস্তে আস্তে কীভাবে পরিপাকটা সম্ভব হয়। তো ক্ষুদ্রান্তে এভাবে কিন্তু পরিপাকটা হয়ে থাকে। তো এরপর পরিপাক যখন হয়ে গেল তখন খাদ্যটা আস্তে আস্তে শোষিত হয়। তো বিভিন্ন শোষিত হয় বিভিন্ন রক্তজালক, লসিকা বাহ এদের মাধ্যমে শোষিত হয়, এবং এই ক্ষুদ্রান্তেই কিন্তু শোষণ প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। ম্যাক্সিমাম যে শোষণ হয়, খাদ্যের শোষণ হয়, সেটা হয় এই ক্ষুদ্রান্তে ভিলাই বা ভিলাস এদের অবস্থানের কারণে। এদের মাধ্যমে শোষণ ক্রিয়াটা ঘটে, খাদ্যের শোষণ ক্রিয়াটা ঘটে, মনে রাখতে হবে, ক্ষুদ্রান্তে অবস্থিত ভিলাস বা ভিলাইয়ের মাধ্যমে। তো সেখান থেকে আস্তে আস্তে রক্তজালক রক্তের মধ্যে মিশে যায়, তারপর সেটা স্বাভাবিকভাবে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। তো এভাবে কিন্তু সামগ্রিকভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্ভব হয়। আর লার্জ ইন্টেস্টাইন বা যেটা বৃহদন্ত্র, সেখানে মূলত শোষণ কাজটাই ঘটে। তো এটা স্মল ইন্টেস্টাইনের থেকে ছোট হয়, মানে লম্বায় এটা ছোট হয় কিন্তু চওড়ায় মোটা হয়। 1.5 মিটার লেন্থ রয়েছে এর। ইট ফাংশনস ইজ টু অ্যাবসর্ব ওয়াটার অ্যান্ড সাম সল্ট ফ্রম দ্য আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল। তাহলে এর কাজ মূলত শোষণ করা কি? খাদ্য, ওয়াটার, জল এবং কিছু লবণ। খাদ্যটা কিন্তু এখানে সেই অর্থে শোষিত হচ্ছে না, মূলত ভিলাইয়ের মাধ্যমে ক্ষুদ্রান্তে শোষিত হচ্ছে। দ্য রিমেনিং ওয়েস্ট passes into the rectum and remains there as semi-solid feces. The fecal matter is removed through the anus from the time to time. তাহলে এখানে সঞ্চিত হচ্ছে খাদ্যের যেগুলো পরিপাক যেগুলো হচ্ছে না, অবশিষ্টাংশ যেগুলো, সেগুলো সঞ্চিত থাকছে, পরে সেটা এজেশনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তো এভাবে খাদ্যটা শোষিত হচ্ছে এবং সেটা আস্তে আস্তে অপরিপাক যেগুলো সেগুলো বেরিয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেকাম, কোলন আর রেকটাম, এই তিনটে অংশে কিন্তু এই লার্জ ইন্টেস্টাইন বিভক্ত। তো এখানে এইগুলো আমাদের মনে রাখতে হবে, এই সমস্ত বিষয়গুলো মনে রাখতে হবে। তো এটা আমরা দেখলাম যে এলিমেন্টারি ক্যানাল, অর্থাৎ ওই পৌষ্টিক নালী, সামগ্রিকভাবে বিষয়টা দেখলাম। এবার হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড, কী কী গ্রন্থি রয়েছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো প্রথমত স্যালিভারি গ্ল্যান্ড অর্থাৎ লালা গ্রন্থি। লালা গ্রন্থি আমরা কি দেখলাম? সাবলিঙ্গুয়াল, সাবম্যাক্সিলারি আর প্যারোটিড, এই তিনটি গ্রন্থি মুখবিবরে থাকে স্যালিভারি গ্ল্যান্ড। আর হচ্ছে লিভার। তো লিভারের বিষয় একটু জানতে হবে। দ্য লিভার ইজ আ রেডিশ ব্রাউন গ্ল্যান্ড সিচুয়েটেড ইন দ্য আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেন অন দ্য রাইট সাইড। তাহলে লিভারটা ডান দিকে থাকে, পাকস্থলী থাকে বাম দিকে আর লিভার থাকে ডান দিকে। ইট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি। ইম্পর্টেন্ট ইনফরমেশন, লিভার হচ্ছে শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার। ইট সিক্রেটস
bile juice that is stored in a sac called the gallbladder. তাহলে পিত্তথলি যেটা, সেই পিত্তথলি কিন্তু লিভারের মধ্যে থাকে এবং সেখান থেকে অর্থাৎ গ্ললব্লাডার বা পিত্তথলি থেকে পিত্তরস বা বাইল নিঃসৃত হয়। দ্য বাইল প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডাইজেশন অফ ফ্যাট। ফ্যাটের পরিপাকে এই বাইল বা পিত্তরসের কিন্তু একটা ভূমিকা রয়েছে, আমরা দেখলাম। সরাসরি পরিপাক না হলেও এর মধ্যে যে লবণ থাকে সেটা ফ্যাটের পরিপাকে কিছুটা সাহায্য করে। এই জন্য দেখা যায় গল ব্লাডারে যখন স্টোন হয় সেটা কেটে বাদ দেওয়া হয় এবং সেক্ষেত্রে ফ্যাট জাতীয় খাদ্যের রেস্ট্রিকশান থাকে, সেটা খেতে বারণ করা হয়, যেহেতু এই ফ্যাটের পরিপাকে এইটা সাহায্য করে। অন্যান্য খাদ্যের পরিপাকের সাথে কিন্তু এর কোনো সরাসরি সম্পর্ক নেই। ইট হ্যাজ টু লোবস, দ্য হেপাটিক লোবস and the structural and functional units of liver contains hepatic cell. The bile secreted by the hepatic cell passes through the hepatic ducts and is stored concentrated in thin muscular sac called the gallbladder. তাহলে ওই যে রসটা নিঃসৃত হচ্ছে সেটা পিত্তথলিতে, অর্থাৎ পিত্তরসটা কিন্তু পিত্তথলিতে জমা হয়। লিভার থেকে ওই রসটা নিঃসৃত হয়ে পিত্তথলিতে সাময়িকভাবে জমা হয়। দ্য ডাক্ট অফ গল ব্লাডার অ্যালং উইথ দ্য হেপাটিক ডাক্ট ফ্রম দ্য লিভার ফর্মস দ্য কমন বাইল ডাক্ট। দ্য বাইল ডাক্ট অ্যান্ড দ্য প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট ওপেন টুগেদার ইন্টু দ্য ডিওডিনাম অ্যাজ দ্য কমন হেপাটিক প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট হুইচ ইজ গ্যাডেড বাই আ স্পিংটার কল্ড আ স্পিংটার অফ ওডি। তো এই আমাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ডিওডিনাম অংশে, অর্থাৎ ওই স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্তের ডিওডিনাম অংশে কিন্তু ওই পিত্তরসটা গিয়ে মিশছে, অর্থাৎ গল ব্লাডার থেকে বাইল বের হয়ে গল ব্লাডার যে থলিতে জমা থাকছে সেখান থেকে বের হয়ে গিয়ে এটা মিশছে ডিওডিনাম অংশে। তো এই হলো লিভার এর ফাংশন। তো এখানে ছবিটার একবার দেখানো আছে যে গল ব্লাডারের মধ্যে পিত্তরসটা সঞ্চিত থাকছে এবং সেটা আস্তে আস্তে গিয়ে মিশছে, এইভাবে ডিওডিনাম অংশে গিয়ে মিশছে। আর প্যাঙ্ক্রিয়াস জুসটাও এখানে এসে কিন্তু ডিওডিনামেতে মিশছে। এখান থেকে প্রশ্ন তৈরি হতে পারে কোথায় এগুলো গিয়ে মিশছে। তো যাই হোক, এভাবে হজমটা হচ্ছে। এবার হচ্ছে প্যাঙ্ক্রিয়াস। দ্য প্যাঙ্ক্রিয়াস ইজ এ লার্জ ক্রিম কালার্ড গ্ল্যান্ড লোকেটেড জাস্ট বিলো দ্য স্টমাক। তাহলে পাকস্থলীর নিচে প্যাঙ্ক্রিয়াস থাকে। The pancreatic juice acts as carbohydrates and proteins and changes them into simpler forms. তাহলে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের পরিপাকটা কিন্তু করে প্যাঙ্ক্রিয়াস নিঃসৃত রস। The partly digested food now reaches the lower part of the small intestine where the intestinal juice completes the digestion of the all components of the food. তাহলে ইন্টেস্টিনাল জুস যে সমস্তগুলো নিঃসৃত হচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের খাদ্যগুলো পরিপাক করছে। The pancreas is a compound elongated organ situated between the limbs of U-shaped duodenum. The exocrine protein secretes an alkaline pancreatic juice containing enzymes, and the endocrine protein secretes hormones, insulins and glucagon. Very, very important point. হরমোন, ইনসুলিন, গ্লুকাগন এইগুলো কিন্তু নিঃসৃত হচ্ছে এই প্যাঙ্ক্রিয়াস থেকে। প্যাঙ্ক্রিয়াসের যে বিটা সেল থাকে সেখান থেকে কিন্তু ইনসুলিন নির্গত হয়, যেটা কিনা সঠিক নিঃসরণ না হলে যেটা বলি আমরা সুগার, অর্থাৎ গ্লুকোজের যে অতিরিক্ত গ্লুকোজ ভাঙন সেই জিনিসটা কিন্তু হয় ইনসুলিন ঠিকঠাক যদি নিঃসৃত না হয়। আর এই গ্লুকাগনের কাজটা কিন্তু ইনসুলিনের বিপরীত। তো যাই হোক, এগুলো কিন্তু সব প্যাঙ্ক্রিয়াস থেকে নির্গত হয়। আমরা যখন হরমোন পড়ব ডিটেলসে তখন আমরা সেটা আবার এই প্যাঙ্ক্রিয়াসের কথা আসবে, এখানে জাস্ট দেওয়া রয়েছে এটা। তো এখানে চার্টের মাধ্যমে দেওয়া রয়েছে কোন অংশ থেকে কোন উৎসেচকটা নির্গত হয়, কোন এনজাইমটা নির্গত হয় এবং প্রোডাক্ট যেটা শেষ পর্যন্ত এনজাইমের মাধ্যমে যেটা সরল রূপ, খাদ্যের যে সরল রূপ সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে দুটো চার্ট রয়েছে, দুটোভাবে হেল্প করবে। এখানে দেওয়া রয়েছে কোনটা কী ধরনের এনজাইম রয়েছে এবং সেটা কীভাবে পরিণত হয়, আর এখানে রয়েছে কোথায় কোন ধরনের খাদ্যের পরিপাক হয়। যেমন মুখগহ্বরে শুধুমাত্র কার্বোহাইড্রেট হচ্ছে, প্রোটিন হচ্ছে না, এগুলো কিন্তু হচ্ছে না। তো আবার পাকস্থলীতে প্রোটিন হচ্ছে, ফ্যাট হচ্ছে, বাকিগুলো হচ্ছে না। তো ফ্যাটের এখানে দেয়া নেই যদিও, কিন্তু প্রোটিন ফ্যাট এই দুটো হচ্ছে।
তো স্মল ইন্টেস্টাইনে কী কী হচ্ছে, বাকি অংশে কী কী হচ্ছে, এখানে কিন্তু এরকমভাবে চার্টে দেওয়া আছে। আমরা এর আগে দেখেছি, চার্টটা আরেকবার দেখে নিলে এটা আমাদের পুরো ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো এই ডাইজেস্টিভ সিস্টেম এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।